রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। সো ওয়েলকাম টু নিউজ 24। আমরা এখন চাওয়ালাতে এবং আমাদের সাথে আছে মুগ্ধ, তো আগেই মুগ্ধ, মুগ্ধ, ইতি, মন্টি অ্যান্ড বাপ্পি। সো আমরা চাওয়ালাতে আসছি একটু চা খেতে আর একটু আড্ডা দিতে, গল্প শুনতে, সারেগামা পড়া, গান শুনবো। তোমরা খুবই সুন্দর এবার সবাই মিলে আরেকটা দেশের গান আমরা শুরু করতে চাই। কিন্তু ছিল একটা দেশের গান যদি গাইতে, তো আমরা সেই উপর বাংলায় তোমরা যেই কীর্তিটা গড়ে এসেছো আমরা একটু আমাদের আসলে এটাই মনে হয় যে যেখানে যাই গানের কারণে আসলে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয়। তারপরও মনে হয় যে মানে আমার দেশের মতো আসলে কোনো দেশ একদম একদম তাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। ধনো ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। বিউটিফুল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা একটু গল্প শুরু করি। একটু গল্প বলে গেছে, নোবেলে বলে গেছে, তোমাদের গল্পগুলো শুনি। লেডিস ফার্স্ট, মুগ্ধ। আপনি কি আসলে চাচ্ছেন আমি গল্প বলবো? না মুগ্ধই করি। তাই না? না লেডিস ফার্স্ট যখন বলতে না, তুই কর। তুই বলাটাই ভালো। আচ্ছা শুরু করো কীর্তি। হ্যাঁ, ইতি শুরু করতে পারবো। সারেগামাপা নিয়ে আসলে এখন বাংলাদেশে তো লাইক হিউজ একটা ক্রেজ, লাইক তোমাদেরকে দেখছে সবাই। তোমরা এখন নাই, কিন্তু তোমরা যে পারফরমেন্সগুলো দিয়ে আসছো এক একজন, বিকজ ডেফিনেটলি ভেরি কমেন্ডিং। মুগ্ধ শুরু করো। ইতি গল্প আমরা অলরেডি জানি। ইতি মাঝখানে ঢুকবে, সরি ইতি মাঝখানে ঢুকবে। তুমি একটু জাস্ট শুরু করো, তুমি কি হবে? আমি আসলে মুগ্ধ বুয়েটে পড়ে কিন্তু গানও করে। বইতে পড়ে কিন্তু গানও করে, আসলে তাই। আচ্ছা, আসলে সারেগামাপাতে আমি খুব অ্যাক্সিডেন্টলি পারফর্ম করতে গিয়েছি আর কি। এই কক্ষণে অংশগ্রহণ করার কথা ছিল না আমার। যেদিন অডিশন হবে সেদিনও বেসিক্যালি আমি জানতাম না যে বাংলাদেশে সারেগামাপার একটা অডিশন হচ্ছে। তো আমার একজন কাজিন, সে সাডেনলি মানে শুক্রবারে হয়েছে তো অডিশন, তো দুপুরবেলা নামাজের পরে আমরা এমনিতে ইউটিউবে ভিডিওস দেখছি, দুইজন মিলে গান শুনছি অন্যান্য রিয়েলিটি শো। হঠাৎ করে আমাকে বলছে যে আমি কিছুদিন ধরে সারেগামাপার একটা অ্যাড দেখছি জি বাংলাতে, তো বাংলাদেশে একটা অডিশন হবে, তুমি কি যাবা? আমি বলছি কবে সেটা? তো ও বলছে আমি জানি না। বলছি একটু গুগল করো। তো গুগল করে দেখলো ওই দিনই অডিশন হচ্ছে, অলরেডি দুপুর 2টা বেজে গেছে, নামাজ শেষ হয়েছে মাত্র জুম্মায়। তো আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বৃষ্টি পড়ছিল সেদিন। আমি বলছি যে এখন আসলে আর সম্ভব না, কারণ রেজিস্ট্রেশনও করি নাই, কিছু না। ও খুব জোর করলো যে না না যেতেই হবে, একটা ট্রাই করে দেখো। তো ও নিজেই মাইলস্টোন কলেজে হয়েছিল অডিশনটা, তো ওখানে কল দিল।
দেওয়ার পরে সেখান থেকে হচ্ছে ওরা বললো যে যদি 3:45-র আগে এসে পৌঁছাতে পারে তাহলে হয়তো আমরা অডিশনটা নিতে পারি। তো আমার বাসা থেকেও বেশ অনেকটা দূর, একদম 3:45-তেই আমি গিয়ে ওখানে এবং পৌঁছাই। সেদিন বৃষ্টি হচ্ছিল এবং yes. নোবেল নোবেল আমাদের এখানে গল্প বলে গেছে যে ও পেন টেন উঠিয়ে আচ্ছা। পুরো পানি টানি পার হয়ে তারপরে গেছে। আচ্ছা, আমার কিরকম ছিল? আমার ক্ষেত্রে যেটা হচ্ছে রেইনকোট তো পড়ে গেছে, এবং সিন্স আমি আরেকটা রিয়েলিটি শো থেকে এসেছি, দ্যাট ওয়াজ কলচারাল সেরকম এবং সেটা তুমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। লজ্জা করার কিছু না, চ্যাম্পিয়ন হওয়া তো ভালো জিনিস। না, আমি ভাবছিলাম চ্যাম্পিয়ন হওয়া খুব খারাপ জিনিস। থ্যাংক ইউ। কোন কিছু না, মনে হচ্ছে লজ্জা পাচ্ছ। না, আসলে ওটা একটা আলাদা It's পয়েন্ট fine. হিসেবে বলবো হয়েছিলাম। এনিওয়ে, তো যার জন্য আমি যেহেতু আরেকটা রিয়েলিটি শো জিতে এসেছি, তো অ্যাকচুয়ালি আই ডিডন্ট ওয়ান্ট পিপল টু সি মি এট দ্য ভেরি ফার্স্ট। সো আমি আমার হুডিটা একদম নাক পর্যন্ত নামিয়ে রেখেছি যাতে কেউ আমাকে চিনতে না পারে। একদম রেজিস্ট্রেশন যিনি লিখছিলেন নাম, উনি আমার থুতনিটা ধরে টান দিয়ে উপরে তুলে বলে, ও আচ্ছা তুমি মুগ্ধ, ভালো ভালো। তো উনি চিনে গেলেন, তারপর রেজিস্ট্রেশন করলাম। আমি আর বাপ্পি একদম শেষের দুজন কন্টেস্ট্যান্ট ছিল, ওখানে গিয়ে আমার বাপ্পির সাথে দেখা হয়েছে। তো তুমি আগেই চিন্তা ওকে নাকি? হ্যাঁ, ও যেহেতু সেরা কন্টেন্ট আরেকটা সিজন আছে। চ্যানেলের সেরা কন্টেন্ট, ও 2010 এর চ্যাম্পিয়ন আর আমি 2012 ছিলাম ফাইনালিস্ট। অলমোস্ট আমরা এখানে যারা আছি সবাই reality show। দেশের এই তিনজনই সেরা কন্টেন্ট উইদাউট মি। বাংলাদেশে। রাইট। তো তারপর অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, যেহেতু অনেক মানুষের ভিড়। একদম শেষে আমরা দুজন অডিশন দিলাম। তো দেওয়ার পরে অ্যাকচুয়ালি মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড এট অল, যার জন্য আমার এক্সপেকটেশন ছিল না, আচ্ছা ঠিক আছে, মজা হয়ে গেছে। 10 দিন পরে আমাকে ইয়ে থেকে কল দেওয়া হলো, মানে জি বাংলা থেকে কল দেওয়া হলো যে ওরা প্রিলিমিনারি প্রবাবলি 60 জনের মতো সিলেক্ট করেছে। বাপ্পি এরকমই তো? 60 ছিল। হ্যাঁ, তো তাদেরকে নিয়ে ওরা হচ্ছে একটা অনলাইন অডিশন করতে চায়, যে ভিডিও কলের মধ্যে জাজেস বসে থাকবে অপর পাশে, আমি এখান থেকে গাইব। তো অনেকগুলো গান রেডি করতে বলো, এভাবে আমাদের সেকেন্ড অডিশন গেল। তো তারপরে থার্ড অডিশন হলো। তো ফাইনাল এভাবে 3টা অডিশন শেষে আমরা বাংলাদেশ থেকে 7 জন সিলেক্টেড হলাম, ইনক্লুডিং বাপ্পি, মন্টি, ইতি, আমি আর হচ্ছে আনিশা তো এখানে নেই, আর অবন্তী আর হচ্ছে নোবেল। ঠিক আছে, তো আমরা 7 জন। অবন্তী নোবেলের গল্প তো তোমাদের শুনবো। হ্যাঁ হ্যাঁ, ওদেরগুলো শুনবো আমরা। তো এই তো মোটামুটি আমার চাওয়া। এখানে একটা কোশ্চেন করে রাখি, দেন সব অ্যান্সার দিও, বাট এক্সপিরিয়েন্সটা বলো। কোশ্চেনটা হচ্ছে, তুমি একটা রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন অলরেডি, তুমি একটা ছেলা, তুমিও ছেলা, তারপরেও কেন সারেগামাতে যাওয়া? তো সেটা ইন্ডিভিজুয়ালি নিব, বাট এখন তুমি একটু ওর মতো গল্পটা একটু। হ্যাঁ, মুগ্ধ যেমনটা বলছিল ওরকমই। আমার মানে আমি বাইক চালাই, বাইক নিয়ে যথারীতি অডিশন দিতে গেলাম। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে ওর মধ্যে। আমি ঘুমোচ্ছিলাম, কেউ একজন আমাকে ফোন করলো, সে আমাকে বলছে যে ভাইয়া দোয়া নেওয়ার জন্য ফোন করেছি। কেন? অডিশন দিতে যাচ্ছি। কিসের অডিশন? বললো সারেগামাপা জি বাংলা। কোথায় হচ্ছে? মাইলস্টোন কলেজ। তখন অলমোস্ট 2টো বেজে গেছে। আমি তার আগের রাতে শো ছিল, বাসায় আসতে দেরি হয়ে যায়, ঘুমোতে দেরি হয়, জন্য দেরি করে উঠতে গেছি। এমনিতে কিন্তু খুব সকালবেলা উঠে, ওইটা বলে একদমই দেরি করে ওঠে। তারপর উঠে গেলাম, বেরোয় বৃষ্টি, মাঝখানে এক জায়গায় ভিজে গেলাম, আবার বাসায় ব্যাক করলাম, ড্রেস চেঞ্জ করলাম, তারপর রেইনকোট সহ গেলাম। গিয়ে আমি আসলে গিয়েছিলাম আমার একজন ভাইকে সাথে নিয়ে অডিশন দেওয়ার জন্য। ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে মিউজিকে, ইয়ামিন। তো আমি চাচ্ছিলাম যে ওর একটা জায়গা হোক। তো সেখানে যাওয়ার পর যেটা হলো, সেখানে তখনও বৃষ্টি পড়ছিল। ওর যখন রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশন করার পর আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল, বলছিল যে বাইরে থাকতে হবে। তো তখন বৃষ্টি এবং আশেপাশে পুরো ভেসে গেছে একদম পানি। কোথায় দাঁড়ানোর জায়গা ছিল না। তো রীতিমতো যিনি গেটে ছিলেন, রেজিস্ট্রেশন করছিলেন, ওনার উপর আমার একটু রাগ হলো, মানে উনি ঢুকতে দিতে চাচ্ছেন। আমি বললাম ওনাকে যে বৃষ্টি পড়ছে, আমি ভিতরে গিয়ে দাঁড়াবো। আমি ওর পরিচয় দিলাম। তো উনি জাস্ট বললেন খুব রুট করে, পার্টিসিপেন্ট ছাড়া কাপড় ঢোকা যাবে না। ওকে, আমি পার্টিসিপেন্ট, রেজিস্ট্রেশন করবো করে। তারপর রেজিস্ট্রেশন করলাম, তারপর ভিতরে গিয়ে দাঁড়ালাম এবং সবার লাইনে দাঁড়ানো দেখলাম। লাইনে দাঁড়ানোর পর আমি সবার মধ্যে ওই স্বপ্নটা দেখতে পাচ্ছিলাম, ঠিক আমি যখন 2012-তে চ্যানেলে সেরকম সেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। তো তাদের স্বপ্নটা আর আমার স্বপ্নটা কোনোভাবে মিলে যাওয়ার পর মনে হলো যে আমার স্বপ্ন তো অনেক, মানে একটা তাল গাছ তো সবার থাকে।
যে আমি এই তাল গাছটা ছুঁতে চাই, স্বপ্নের ওই জায়গাটাতে যেতে চাই। তো আমার কাছে মনে হয়েছে সেই জায়গাটাতে যাওয়ার জন্য এটা একটা রাস্তা হতে পারে। তো তারপর সেই বারান্দা থেকে জাস্ট ভাবছি আর লাইনের দিকে এগোচ্ছি। তারপর লাইনে গিয়ে দাঁড়ালাম, সবশেষে সেখানে গিয়ে আমার মধ্যে সাথে দেখা হয়ে গেল। তারপর মধ্যে আমি ডিসকাস করছিলাম, ও আমাকে জিজ্ঞেস করছিল কি গান গাইতে চাও, আমি বললাম জানি না, ওকে বললাম, ও বললো জানে না। তারপর ঢুকে অডিশন দিলাম। তারপরে যে ফোন কল আসলো, ভিডিও কল আসলো, তারপর সবাই একসাথে চলে গেল। মন্টি আমার ব্যাপারে যেটা হয়েছে যে ইভেন্টের মাধ্যমে সারেগামাপা এখানে বাংলাদেশে অডিশন নিচ্ছিল, মানে সেই ইভেন্টের একজন ভাই ছিল আমার খুব পরিচিত একজন। সো আমাকে সে বললো যে সারেগামাপা অডিশন হচ্ছে এরকম ব্যাপার, সো তুমি চাইলে আসতে পারো, ইউ ক্যান জয়েন আস। তারপরে আমি বললাম আচ্ছা দেখি, আমি জানাচ্ছি। তো আমার সার্কেলের মধ্যেই কয়েকজন যাচ্ছিল যে সারেগামা চল দেখে আসি কী হচ্ছে, অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখে আসি। তারপর আমার সাথে আমরা 3 জন মিলে গেলাম, আমার ফ্রেন্ড 2 জন ছিল, সেও অলরেডি একটা রিয়েলিটি শো ছিল। তো আমরা গেলাম যে নট ডে যে আমরা অডিশন দিব বা সারেগামাপায় পার্টিসিপেট করবো এই ইন্টেনশন নিয়ে তখন যাইনি। তখন আমার যাওয়ার সময় ছিল সকালবেলা। তো আমার ওখানে উত্তরাতে বেশ কয়েকজন ফ্রেন্ড আছে, তাদেরকে বললাম চল, ওরা বাইক নিয়ে আসলো, আমরা সবাই মিলে গেলাম। যাওয়ার পর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওখানে গিয়ে আমার ইতির সাথে দেখা, প্রথম ইতি বলতে পারবে। তো ইতির সাথে দেখা, হ্যাঁ আমি সকালে দেখা, হ্যাঁ ওদের সাথে দেখা হয়নি, অনেকের সাথে দেখা হয়েছে ওই সার্কেলের মধ্যে। আমাদের মানে আমার ফ্রেন্ড সার্কেল বা মিউজিক সার্কেলের মধ্যে ইয়াং জেনারেশন যারা, তাদের অনেকের সাথে দেখা, সিনিয়রদের মধ্যে পুলক ভাই, রাশেদ ভাই, এদের সাথেও দেখা হয়েছিল। তো দেখে আমার ভালো লাগলো। তো ইতির বিষয়ে আমি একটু বলতে চাই অডিশনের বিধি। ইতি তো দিতেই যাচ্ছিলাম না, মন্টির জন্যই দে আমাকে জোর, আমি চলে আসছি গেট থেকে, আমাকে ধরে নিয়ে আসছে না তুই দিবি। আমি লাইন দেখে আমরা না বন্ধু আমি দিব না, ও না। বলছে আমি এই লাইনে দাঁড়িয়ে অডিশন দিব। আচ্ছা তুই আসছিস অডিশন দিতে আসছিস? বলছে হ্যাঁ অডিশন দিতে আসি। আচ্ছা তারপর বললাম ঠিক আছে, তোকে ঢোকানোর ব্যবস্থা আমি করতেছি, তুই অডিশন দিবি। ও বলছে মানে আমি চলে যাবো, ওর গেট পর্যন্ত ওকে আমি ধরে নিয়ে আসলাম। তারপর ফাইনালি যার মাধ্যমে আমি ওখানে গিয়েছিলাম, যার মাধ্যমে কথার মাধ্যমে, তো আমি ওনাকে বলার পরে আমরা মানে কোনো লাইনেই দাঁড়াইনি, আমরা ডিরেক্ট অডিশন জোনে ঢুকি এবং ইতিকেও ঢুকায়, আমার সাথে ইতিও ঢোকে। তো তখন আমাকে উনি ফোর্স করলো বেসিক্যালি যে তুমি অডিশন দাও। আমি বললাম হ্যাঁ দিতে পারি, কারণ আমি মনে করি যে আমাদের গান শুধু বাংলাদেশের মধ্যে না, আমি চাই আমাদের ইন্টারন্যাশনালি মানুষ চিনুক। আর সারেগামাপা এমন একটি রিয়েলিটি শো যেটার মাধ্যমে মানে আমরা দেশ এবং দেশের বাইরে দুই জায়গাতে আমাদের নিজেদেরকে এক্সপ্লোর করতে পারি। সো আমি সেই ইন্টেনশন থেকে ভাবলাম দিয়ে দেখতে পারি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন ঢুকলাম অডিশনে, আমি নিজেও ঠিক করিনি আসলে কী গান গাবো। অডিশনে ঢুকে ওখানে কিছু পরিচিত মানুষ বসে আছে জাজেসদের মধ্যে। তো আমি আসলে ওখানে বোকা হয়ে যাই, আসলে আমি এখানে অডিশন দিতে আসি। আর বললো ঠিক আছে গাও, ভারত থেকে অনেক জাজেসরা ছিল, সো গাইলাম। দেন যেটা বললো ওরা ভিডিও কলের মাধ্যমে অডিশন হলো, আমরা ফাইনালি 7 জন সিলেক্ট হলাম। তা আমি এক্সপেক্টই করিনি, আমি ভেবেছিলাম যে ওখান পর্যন্তই শেষ। আমি আর মানে এরকম এক্সপেকটেশন থাকে না যে আমি ওখানে যাবো, এরকম ছিল না যে হ্যাঁ হলে হতে পারে, না হলে নেই, এরকম দিয়ে চলে আসছি। বিন্দাস কাজ করতেছি, মিউজিক করতেছি, সব কিছুই। হঠাৎ করে একদিন কল আসে, এই তারপর সারেগামা পাই। তো অ্যান্সারটা ও তো দিয়ে দিছে যে কেন, মানে রিয়েলিটি শো থেকে তোমরা এখানে ভালো পর্যায়ে থাকার পর সারেগামাটা কেন অ্যান্সারটা দিছো। আর কেউ কিছু বলতে, তুমি দিছো, আর কেউ কিছু বলতে চাও? আমার তো বললাম মানে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, ওরকম কোনো ব্যাপারই না যে আমি আগে থেকে প্ল্যান ট্যান করা কিছু। আমার কাছে জাস্ট মনে হয়েছে যে একটু যাই দেখি, মানে আমি আমার যোগ্যতাটা একটু যাচাই করি। এক্স্যাক্টলি তাই, এরকম কোনো চিন্তা ছিল না যে এত দূরে যাব তারপরে ওখানকার স্টেজে পারফর্ম করব। আমার ক্ষেত্রে পার্সোনালি এরকম কোনো ভিউ ছিল না, জাস্ট একটা খেলার মতো। আমার মনে হচ্ছে ঠিক আছে লাস্ট মোমেন্টে আমরা যাবো। এইটাই। আরেকটা জিনিস কি, আমি ছোটবেলা থেকেই কালচারাল কম্পিটিশন এত বেশি পার্টিসিপেট করেছি, সো প্রতিযোগিতা জিনিসটার প্রতি আমার একটা অন্যরকম অ্যাট্রাকশন কাজ করে। তো একটা চার্ম আছে আমার কাছে, মনে হয় যে মানে যে কেউ জিততে পছন্দ করে, নিজেকে নতুন করে বারবার তৈরি করা যায়। এক্স্যাক্টলি। তো সেই জন্যই যাওয়া। আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা সবাই জানে এবং সবাই বলে তুই এত কম্পিটিশন করিস কেন, তুই এত কম্পিটিশন করিস। আমার মনে হয় কি কম্পিটিশন, মানুষ বলে যে তোমাদের যাওয়া
ব্যাপারটা হচ্ছে শেখার তো শেষ নেই শেষ আসলে। নাই। আমরা সেটাই। আমরা যত কম্পিটিশন করব, যতই আমরা নতুন অভিজ্ঞতা, মানে যেটা আমরা বলি যে আমরা সবকিছু থেকে অভিজ্ঞতা নিতে থাকবো, এটাই হচ্ছে আমাদের, মানে আমি মনে করি এটা একটা লার্নিং। দ্যাটস ইট। গুড। চাওয়ালাতে আসছি একটু চা খেয়ে নাও, তারপর আমরা একটা গান শুনে এরপর গল্প করবো। হ্যাঁ ওরটা শেষ আমি আমার তো অলমোস্ট শেষ। না না তুমি খাও। থ্যাংক ইউ। এটা চিনি ছাড়া সবগুলো চিনি ছাড়া ইনফ্যাক্ট তোরটাও? আমারটাও